বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 25 প্রবাসী বাংলাদেশকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও 25 প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে সেই দেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্তদের ইতিমধ্যেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এরপর জানাবো, দ্বিতীয় দিনে আপিল শুনানিতে বৈধ 58, বাতিল 7। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে 58টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে আজ আপিল শুনানিতে 7টি আবেদন নামঞ্জুর এবং 6টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। এদিকে বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি আহত সেই শিশু আইসিইউতে ভর্তি। মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হুজাইফা আফনান 12কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিকাল 4:30টার দিকে হুজাইফাকে ভর্তি করা হয়। জানাবো, ইরানে নিরাপত্তা বাহিনীর 109 সদস্য নিহত দাবি তেহরানের। অপরদিকে বিক্ষোভকারীদের মোট 217 জন নিহত হয়েছে বলে জানা গেছে একটি সূত্র থেকে। চলমান অস্থিরতায় এ পর্যন্ত 2600 জনের বেশি মানুষকে আটক করেছে খামেনির সরকার। এবং সর্বশেষ জানাবো, নেতানিয়াহুর শীর্ষ সহযোগী গ্রেপ্তার, বেরিয়ে এলো থলের বিড়াল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক শীর্ষ কর্মকর্তাকে আটক করেছে ইসরায়েলের পুলিশ। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, তদন্তে বাধা দেওয়ার কারণে তারা নেতানিয়াহুর ওই সহযোগীকে গ্রেপ্তার করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজার যুদ্ধ চলাকালে সামরিক তথ্য ফাঁসের ঘটনার তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। 25 জন প্রবাসী বাংলাদেশকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও 25 প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে সেই দেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্তদের ইতিমধ্যেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। 2024 সালে জুলাই মাসের ঘটনাবলীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়ে আদালতে দণ্ডিত হন এমন প্রবাসী বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় তাদের ক্ষমা করা হয়েছে। ওই সময় বাংলাদেশে সংগঠিত বিদ্রোহ এবং অস্থিরতার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। বিভিন্ন স্থানে অবস্থানরত কিছু প্রবাসী বাংলাদেশিদের তখন আটক করা হয়েছিল। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে রায় দেন দেশটির আদালতেই। ক্ষমার সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের সহানুভূতি ও সহনশীলতা এবং ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এটি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল সে দেশের আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। দ্বিতীয় দিনে আপিল শুনানিতে বৈধ 58, বাতিল 7।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৮টি আবেদনপত্র মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে রোববার ১১ জানুয়ারি আপিল শুনানিতে ৬০টি আবেদনপত্র নামঞ্জুর ও ৬টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। এর আগে শনিবার ১০ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলে প্রথম দিনে শুনানি শেষে ৭০টি আবেদনের মধ্যে ৫২টি বৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি এদিন ১৫টি মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ৩টি স্থগিত রাখা হয়েছে। ইসি সূত্র থেকে জানা গেছে, পর্যায়ক্রমে আপিল শুনানি চলবে। এর মধ্যে রোববার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিল আবেদন শুনানি সম্পন্ন হয়েছে। এরপর সোমবার ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০, মঙ্গলবার ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ এবং ১৪ জানুয়ারি ২৮১ থেকে ৩৫০, বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ৩৫১ থেকে ৪২০, শুক্রবার ১৬ জানুয়ারি ৪২১ থেকে ৪৯০ এবং ৪৯১ থেকে ৫৬০ এবং শেষ দিন ১৮ জানুয়ারি ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিল শুনানি অনুষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে এবং সে অনুযায়ী বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচন হবে ইতিহাসের সবথেকে ভালো মানের একটি সুষ্ঠু নির্বাচন বলে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, আহত সেই শিশু আইসিইউতে ভর্তি। বাংলাদেশের অভ্যন্তরে গুলি করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এই গুলিতে বাংলাদেশে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরপর থেকেই পুরো বাংলাদেশে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই এখন সীমান্ত এলাকায় বিক্ষোভ মিছিল করছে। তারা বলছে, আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কোনোভাবেই তারা দায়ী নয়। সেনাবাহিনীর সদস্যরা সম্পূর্ণ বিষয়টি তারা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসীদের গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হুজাইফা আফনান বারোকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার অবস্থা খুবই সংকটজনক অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে। এই ধরনের ঘটনা বাংলাদেশে খুব বিরল। এই ধরনের অন্য দেশ থেকে বাংলাদেশে এসে গুলি লাগার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে কাজ করছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীরা। নতুন করে তারা যদি আবার দেশের অভ্যন্তরে এই ধরনের সমস্যা সৃষ্টি করে, সেটা দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইরানে নিরাপত্তা বাহিনীর ১০৯ সদস্য নিহত দাবি তেহরানের। ইরানে বিভিন্ন অঞ্চলে চলমান অস্থিরতা ও সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ১০৯ জন সদস্য নিহত হয়েছে। আজ ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে প্রতিবেদনে নিহত বিক্ষোভকারীদের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই দেশজুড়ে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষোভে রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। তেহরান সহ একাধিক শহরে বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইরানি মুদ্রা রিয়ালের ব্যাপক অবমূল্যায়ন ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকটের এই আন্দোলনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। সরকারি কোনো সংস্থা এখনও হতাহতের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন HRN জানিয়েছে, চলমান অস্থিরতা এখন পর্যন্ত ১১৬ জন নিহত হয়েছে এবং ২৬০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। এর বাইরে আরও ভয়াবহ তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। দ্য টাইম ম্যাগাজিনের দেয়া এক সাক্ষাৎকারে তেহরানে একজন চিকিৎসক নাম প্রকাশ না করা সত্ত্বে জানান, রাজধানীর ৬টি হাসপাতালে অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যু নথিভুক্ত করা হয়েছে এবং আরও অনেকের মৃত্যু হচ্ছে। তবে সবগুলো আমাদের হাসপাতালে আসেনি, এজন্য আমরা বিস্তারিত তথ্য জানাতে পারিনি। এছাড়া তেহরান ইউনিভার্সিটি সহ আরও তেহরানের বিভিন্ন জায়গার সাধারণ মানুষজন এখন এই বিক্ষোভ মিছিলে তারা অংশগ্রহণ করেছে। সবাই খামেনির পতন চায়। অপরদিকে ইরানের
মাসুদ পেজেশকিয়ান অর্থাৎ যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি জানিয়েছেন, আমরা বিক্ষোভকারীদের কথা শুনি, কিন্তু সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি জানিয়েছেন, ইরানের যে সাধারণ নাগরিক রয়েছে আমরা মনে করি তাদেরকে গুলি করে হলেও বিক্ষোভ দমন করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত আসলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয়। পুরো দেশের অবস্থা একদম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে।